এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতেও শুনতে চাইলে আমাদের নিউজ স্টারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। আর লাইক কমেন্ট করতে মোটেও ভুলবা না কিন্তু। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা গল্প রং নামে আরেকটি নতুন চ্যানেল খুলেছি। সেখানে নতুন নতুন গল্প আপলোড করা হয়। তাই নতুন নতুন গল্প সবার আগে শুনতে এখনই গল্প রং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস, বাসে পৌঁছে মেসেজ করে দিও। রুহি মাথা নেড়ে গাড়িতে উঠে বসে। রুহিরা চলে যেতেই অভিদরা বাড়িতে ঢুকে যায়। অনি আর পুপি ব্রেস্ট নিতে চলে যায়। অভিদ রায়হান ফ্রেশ হয়ে তাদের কাজ নিয়ে বসে পড়ে। পথেই মিশুদের বাড়ি হওয়ায় তারা বাড়িতে চলে যায়। রুহিরা সবাই বাড়িতে পৌঁছে যার যার রুমে চলে যায় ফ্রেশ হতে। রুহি তার রুমে ঢুকেই অভিকে মেসেজ করে ফ্রেশ হতে চলে যায়। রুহির চাচা ফুপিরা রুহির বিয়ে পর্যন্ত এখানেই থাকবে। বিয়ের ডেট না করা হলেও অভিদ বলেছে খুব তাড়াতাড়ি বিয়ে হবে। রুহির চাচা ফুপিরা চট্টগ্রামে থাকে, যার কারণে এখন গেলে হয়তো আবার আসতে দেরি হবে। আর রুহির দুই মামা ঢাকায় থাকে তাদের ব্যবসার সুবিধার জন্য। সেজন্য তারা কালকে তাদের বাড়িতে চলে যাবে আর বিয়ের আগে আবারও আসবে। রুহি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। রুহির সাথে আজকে রাইমা নীলা ঘুমিয়েছে। রুহি আজকে পার্টির কথা ভাবতেই থাকে। রুহির অভির কথা মনে পড়তে লজ্জায় গাল দুটি লাল রং ধারণ করে। অভির ভাবনার মাঝেই হঠাৎ খেয়াল আসে অভির মা বাবার কথা। অভির ফুপি বোনকে দেখে অভিদের মা বাবার কথা মাথায় আসে। তখন গল্পের মাঝে ভুলেই গিয়েছিল, কিন্তু এখন আবারও মাথায় আসে। রুহি বিড়বিড় করে বলে, ওনার মা বাবাকে তো দেখলাম না, ওনারা কোথায় থাকে? ওদের মুখে তো মা বাবার কথা শুনলাম না। যাই হোক, পরে না হয় আমার মাফিয়া ক্রাশটাকে জিজ্ঞেস করে নিব। রুহি তার ফোন নিয়ে আজকের পার্টির ছবিগুলো দেখতে থাকে। ছবি দেখতে দেখতে রুহি আবার আরেক ভাবনায় ডুবে যায়। রুহি আবার অভিদে দেওয়া থ্রেডের কথা মনে পড়ে যায়। রুহির মনে আবার ভয় হতে শুরু করে। হঠাৎ মুখে বিরক্তিকর ভাব এটে কপাল চাপড়ে বলে ওঠে, উফ রুহি, তুইও না এত বোকা কেন? উনি বলেছেন বিয়েতে রাজি না হলে আমার পরিবারের ক্ষতি করবেন, কিন্তু আমি তো এখন রাজি আর বিয়েও হবে আমাদের। তাহলে এত ভয় কিসের? আমারও এখন একটু একটু খুশি লাগছে আমার ক্রাশের সাথে বিয়ে হবে বলে কথা। তাও আবার যেই সেই ক্রাশ না, মাফিয়া ক্রাশ। দিল তো খুশ হো গেয়া। যাই হোক, এখন ঘুম পেয়েছে, ঘুমিয়ে নিই। রুহি তার বোন পাশে রেখে ব্ল্যাঙ্কেট টেনে ঘুমিয়ে পড়ে। এদিকে রহমান মেনশনের ড্রয়িং রুমের সোফায় বসে আছে আখিল রহমান। তার অগ্নিচক্রের সামনে দাঁড়িয়ে থাকা তার সব বডিগার্ডের দিকে নিক্ষেপ করে তাকিয়ে আছে। পাশে দাঁড়িয়ে রয়েছে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আশিক। আখিল গম্ভীর গলায় বলে ওঠে, এখনও কি কেউ কিছু বলবি না? নাকি কালকে যখন অবিরাজাদার লুক তোদের মধ্যে থেকে আসলো, দোষীকে তুলে নিয়ে যাবে, তখন মুখ খুলবি? আমি চাইলে এখনই আসল দোষীকে বের করতে পারি, কিন্তু আমি চাই নিজে এসে ধরা দে। সময় নেই, তাড়াতাড়ি সামনে আয়। বডিগার্ডের থেকে একজন এসে আখিলের সামনে এসে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে, স্যার, আমি আপনাকে খুশি করার জন্য সিক্রেট ফাইলটা আনতে চেয়েছিলাম। ভেবেছিলাম ফাইলটা পেলে আপনি খুশি হবেন, কিন্তু ছেলেটা ধরা পড়ে যাওয়ায় সব নষ্ট হয়ে গিয়েছে। আখিল উঠে তার সর্বশক্তি দিয়ে তাকে থাপ্পড় মারে, চেঁচিয়ে বলে ওঠে, তোদের এই পথে আসার আগে সব বলে দেওয়া হয়েছে, তাহলে আমার অনুমতি ছাড়া তোদের এসব কাজ করার সাহস কোথা থেকে এলো? আর তোকে যে বলেছি রাজাদা কোম্পানির সিক্রেট ফাইল পেলে আমি খুশি হয়ে যাব, বল। সেই বডিগার্ডটা মাথা নিচু করে রেখে বলে, স্যার, সিক্রেট ফাইলটা আপনার হাতে আসলে আপনি অভিদ রায়জাদাকে রাস্তায় নামিয়ে দিতে পারতেন, আর অভিদ রায়জাদার জায়গায় আপনার কোম্পানি পৌঁছে যেত। অভিদ রায়জাদার সব পাওয়ার এক নিমিষে শেষ হয়ে যেত। আখিল চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমি রহমান, পেছন থেকে ছুরি মারি না, যা করার সামনে থেকে করি। অভিরাজাদেরকে শেষ করলে আমি সামনাসামনি ওকে শেষ করব, তার জন্য তোদের দরকার নেই। বলে টেবিলের উপর থেকে গান নিয়ে বডিগার্ডের বুকে গুলি করে দেয়। বডিগার্ডের বুকে হাত দিয়ে চিৎকার করে পড়ে যায়। আখিল আশিককে উদ্দেশ্য করে বলে, অভিরাজাদা নাকি আজ এঙ্গেজমেন্ট ছিল? আশিক শান্ত গলায় বলে, জি স্যার, অভিজ রায়জাদা তার পছন্দের মেয়েকে বিয়ে করেছে। আখিল সিঁড়ি বেয়ে রুমে যেতে যেতে বলে, সব ডিটেলস চাই মেয়েটার। আজকে রুহির বাড়ির বড়রা সবাই অভিদের বাড়িতে গিয়েছে রুহি অভিদের বিয়ের ডেট ফিক্সড করার জন্য। দুপুরের দিকেই গিয়েছে। বিকেলে রুহি ভার্সিটি কোচিং শেষ করে বাড়িতে ফিরে আসে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নীলা, রাইমা, মিশু, রুহি, নিলয় অর্থাৎ নিলয় ভাই, জিহান, ফুপির দুই ছেলে মেয়ে সবাই মিলে গল্পের আসর জমায়। মিশুকেও নিয়ে এসছে আজকে গল্প করবে বলে। গল্প করতে করতে নীলা বলে ওঠে, আমাদের জিজু অনেক ভালোবাসে আমাদের রুহিকে, তাই তো তাড়াতাড়ি করছে, বিয়েটা সেরে ফেলতে চাইছে। রুহি চোখ ছোট ছোট করে বলে ওঠে, উনি বলেছেন তোকে আমাকে ভালোবাসে?
মিশু গালে হাত রেখে বলে, উরি মা, তোকে ভালো না বাসলে বিয়ে করতো নাকি? ভাইয়ার পেছনে কত হাজার হাজার মেয়ে ঘুরে বেড়ায়, আর সেই এত মেয়ের মধ্যে তোকে বেছে নিয়েছে তার জীবনসঙ্গী হিসেবে। তারপরে তুই বলছিস তোকে ভালোবাসে না। জিহান রুহির চুল টান দিয়ে বলে, রুহি তো কিছুই বোঝে না, তাহলে ও কি করে বুঝবে ভালোবাসা কাকে বলে? রুহি মাথায় হাত দিয়ে বলে, এমনভাবে বলছো যেন মনে হচ্ছে তোমরা ভালোবাসা নিয়ে পিএইচডি করেছো। নিলয় বলে, ওরা করেনি, তবে আমি করেছি। রুহি ভেংচি দিয়ে বলে, হ্যাঁ জানি আমরা, তুমি তো গার্লফ্রেন্ড নিয়ে ঘোরো, বিয়েও ঠিক করে রেখেছো। রাইমা মুখ টিপে হেসে বলে, একেই বলে ওভার ফাস্ট। পড়াশোনা শেষ করার আগেই বিয়ে ঠিক করে ফেলেছে। যেদিন শেষ পরীক্ষা দেবে সেই দিনে বিকেলে বিয়ে করে ফেলবে। রাইমার কথায় সবাই হেসে ওঠে। নিলয় মুখ ফুলিয়ে রেখেছে। তা রুহি, অভিদকে কি দিয়ে বস করেছিস? এমন কথা শুনে সবার হাসি বন্ধ হয়ে যায়। সবাই দরজার দিকে তাকিয়ে দেখে জ্যোতি দাঁড়িয়ে আছে, পরনে এখনো কালকের পার্টির ড্রেস রয়েছে। সবাই খাট থেকে নেমে দাঁড়ায়। জিহান জ্যোতির সামনে এসে দাঁড়িয়ে বলে, কালকে রাত থেকে কোথায় ছিলি তুই? জানিস সবাই কত টেনশনে ছিল? মা বাবার তোর চিন্তায় আজকে বাড়িতে চলে গিয়েছে, ভেবেছি তুই বাড়ি গিয়েছিস। জ্যোতি জিহানের আরো কাছে এসে বলে, কালকে রাতে বয়ফ্রেন্ডের সাথে ডেটে ছিলাম, এখন সরো সামনে থেকে। জিহান ঘৃণার দৃষ্টিতে জ্যোতির দিকে তাকিয়ে আছে। বড় ভাইয়ের সামনে এসব বলতে জিভে পাচ্ছে না জ্যোতির। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। জ্যোতি রুহির সামনে এসে বলে, কি রে, বললে না তো? অভিদকে কি করে বশ করেছিস? নিজের শরীর দেখে বশ করেছিস তাই না? তা না করলে অভিদ রাজাদার মতো একজন মানুষ তোর মতো একটা সাধারণ মেয়েকে বিয়ে করতে চাইবে কেন? তা কোন হোটেলের রুমে গিয়েছিলি? জ্যোতির কথায় রুহির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। রুহি মাথা নিচু করে কাঁদছে। সবাই জ্যোতির উপর খেপে গিয়েছে। জিহান সহ্য করতে না পেরে জ্যোতিকে টেনে একটা থাপ্পড় বসিয়ে দেয় জ্যোতির কানে। জ্যোতি থাপ্পড় খেয়ে কিছুক্ষণ জিহানের দিকে রাগীভাবে তাকিয়ে থেকে আবার রুহির সামনে এসে বাঁকা হেসে বলে ওঠে, শরীর দেখে অভিদকে তো বশ করে ফেলেছিস, তার আগে কজনকে বশ করেছিলি? রুহি ঢুকরে কেঁদে দেয়। মিশু এসে রুহিকে জড়িয়ে ধরে জ্যোতিকে ধমক দিয়ে বলে, জ্যোতি, বেশি বাড়াবাড়ি করছো তুমি। একবার যদি তোমার বাবা বা অভিদ ভাইয়ের কানে এসব যায় না, ফল কিন্তু ভালো হবে না। জ্যোতি হা হা করে বলে ওঠে, তা তুমিও কি এই লাইনে আছো? তুমি কাকে বশ করবে বলে প্ল্যান করেছো? মিশু অবাক হয়ে তাকায়। জিহান জ্যোতিকে কিছু বলতে নিলে জ্যোতি রুম থেকে বেরিয়ে যায়। জিহান এসে রুহিকে জড়িয়ে ধরে রুহির কান্না থামানোর চেষ্টা করছে। সবাই রুহির কান্না থামাতে চাইছে, কিন্তু রুহির কান্না কিছুতেই থামছে না। এদিকে রাইমা আর নীলা রুম থেকে বেরিয়ে অভিদকে ফোন করে সব জানিয়ে দেয়। অভিদ বাড়িতেই ছিল, রুহির মা বাবাদের সাথে কথা বলছিল। রাইমার সাথে কথা বলেই রাগে ওর কপালের রগ ভেসে উঠেছে। অভিদ কাউকে কিছু না বলেই সেখান থেকে হরণ করে বেরিয়ে যায়। অভিদকে এভাবে বেরোতে দেখে রায়হান অনিও পেছনে দৌড়ে আসে। অভিদ ড্রাইভারের কাছে এসে বলে। ড্রাইভার কাকা মাথা নাড়িয়ে বলে, গাড়ির চাবি দিয়ে কি করবি? আমাকে বলো কোথায় যাবে, আমি নিয়ে যাচ্ছি। অভিদ রেগে বলে, তোমার যেতে হবে না, আমি যেতে পারবো, তুমি তাড়াতাড়ি চাবি দাও। অভিদকে রাখতে দেখে ড্রাইভার কাকা কথা না বাড়িয়ে চাবি দিয়ে দেয়। অভি গাড়িতে উঠতে নিলে রায়হান আর অনি আসে। রায়হান অভিদকে বলে, কিরে কোথায় যাচ্ছিস? অভিদ চল শক্ত করে পড়ে, গেলে দেখতে পারবি, যেতে চাইলে ওঠ। রায়হান অভিদের পাশে সিটে বসে পড়ে। অনি পেছনে বসে। অভিদের রাগী চেহারা দেখে অনি ভয় পেয়ে গিয়েছে। অভি গাড়ি অনেক স্পিডে চালিয়ে রুহির বাড়ির সামনে এসে গাড়ি থামায়। রায়হান অনি বুঝতে পারলো না হঠাৎ রুহির বাড়িতে এসছে কেন। অভিদ গাড়ি থেকে নেমেই বড় বড় পা ফেলে বাড়িতে ঢুকে পড়ে। পেছন পেছন রায়হান অনিও আসে। অভিদ বাড়িতে ঢুকেই রাইমা নীলাকে দেখতে পায়। অভিদ ওদের সামনে গিয়ে শক্ত গলায় বলে ওঠে, রুহি কোথায়? রাইমা নীলা অভিদকে দেখে ভয়ে কাঁপাকাঁপি করছে। অভিদের মুখটা রাগে অগ্নি নীল লাল হয়ে আছে। নীলা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, রুহি নিজের রুমে বসেই কাঁদছে। অভিদ হরণ করে রুহির রুমে ঢুকে যায়। রুহি বসে বসে হিসকি তুলে কাঁদছিল। অভিদ রুমে ঢুকে শুধু রুহিকে টেনে দাঁড় করায়। এই সময় হঠাৎ অভিদকে দেখে রুহি সহ সবাই অবাক হয়ে গিয়েছে। অতি অবাকে রুহির কান্না বন্ধ হয়ে গিয়েছে। মিশু অবাক হয়ে বলে, ভাইয়া আপনি এখানে? অভিদ উত্তর না দিয়ে রুহির হাত ধরে রুমের বাইরে ড্রয়িং রুমে নিয়ে আসে। অভিদ রাইমার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে পড়ে, জ্যোতিকে নিয়ে এসো। রাইমা একটা ঢোক গিরে জ্যোতির রুমে চলে যায়। অভিদ রুহির দিকে তাকিয়ে বলে ওঠে, কি বলেছে জ্যোতি তোমাকে? রুহি মাথা নিচু করে ফেলে। রুহিকে চুপ দেখে অভিদ আরো রেগে গেল। ধমক দিয়ে বলে ওঠে, বলছো না কেন, বলো কি বলেছে। রুহি ধমক শুনে আবারও কেঁদে দেয়। জিহান এসে বলে, অভিদ আমি বলছি কে বলেছে? জিহান ডিটেইলসে জ্যোতির বলা প্রত্যেকটা কথা বলল। রায়হান আর অনি সব শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। অভিদ রুহিকে নিজের দিকে ঘুরিয়ে বলে, তোমার কি মুখ নেই, কথা বলতে পারো না? জ্যোতিকে কিছু বলো নি কেন? কান্না ছাড়া কি পারো? হ্যাঁ বলো। চেঁচিয়ে কথা বলা রুহি কেঁপে কেঁপে উঠছে। রাইমা জ্যোতির রুম থেকে বেরোতে জ্যোতি বের হয়। জ্যোতি অভিদকে দেখে খুশি হয়ে দৌড়ে অভিদের সামনে এসে বলে, ও মাই গড, অভিদ
তুমি সত্যি আমার সাথে দেখা করতে এসেছো? আমি তো ভাবলাম রাইমা মিথ্যে কথা বলেছে, কিন্তু না, তুমি সত্যি এসেছো। হঠাৎ আমার সাথে দেখা করতে চাইলে যে? ডেটে যেতে চাও বুঝি? ইউ নো হোয়াট, আমি জানতাম রুহির মতো একটা মেয়েকে তুমি কোনো দিন ভালোবাসতে পারো না। জ্যোতির কথা পুরোপুরিভাবে শেষ হওয়ার আগে জ্যোতির গালে সজোরে থাপ্পড় মারে। অভিদের থাপ্পড়ের কারণে জ্যোতি ছিটকে ফ্লোরে পড়ে যায়। জ্যোতি গালে হাত দিয়ে অগ্নি চোখে অভিদের দিকে তাকায়। অভিদ চোয়াল শক্ত করে পড়ে। তোর সাহস হয় কি করে রুহিকে এসব কথা বলার? জ্যোতি ফ্লোর থেকে উঠে এসে অভিদের সামনে দাঁড়ায়। রুহির দিকে একবার তাকিয়ে অভিদকে চেঁচিয়ে বলে ওঠে, তোমার সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলার? সাধারণ একটা মেয়ে রুহি, তুমি তার জন্য আমার গায়ে হাত তুলছো? রুহি কী দিয়েছে তোমাকে? আমাকে একবার বলে দেখো, আমি ওর থেকে বেশি দেবো। অভিদ তার প্যান্টের বেল খুলে জ্যোতির গায়ে আঘাত করে। জ্যোতি চেঁচিয়ে ওঠে। অভিদ তার শরীরের সব শক্তি ব্যয় করে বেল্ট দিয়ে জোরে জোরে জ্যোতিকে মারছে। জ্যোতি বার খেয়ে আধমরা হয়ে গিয়েছে, কিন্তু অভিদ থামছে না। রুহি থামাতে গেলে মিশু আটকে দেয়, কিন্তু অভিদকে থামতে না দেখে এবার রুহি জোর করে এগিয়ে যেয়ে বলে ওঠে, থামুন আপনি, ওকে মেরে ফেলবেন নাকি? হ্যাঁ, এভাবে মারবেন কেন? অভিদ রাগি চোখে রুহির দিকে তাকাতে রুহি ভয় পেয়ে মাথা নিচু করে ফেলে। অভিদ তেরে এগিয়ে এসে রুহির মুখ চেপে ধরে বলে ওঠে, তখন তো এত অপমান সহ্য করে মুখ খুলিসনি, এখন মুখে বুলি ফুটছে তাই না? রুহি ব্যথায় কান্না করতেই অভিদ রুহিকে ছেড়ে দিয়ে ধমক দিয়ে বলে ওঠে, চুপ! যদি একটু কান্না শব্দ বের হয় না তাহলে এখন তোকে ধরে মারবো। কান্না ছাড়া কিচ্ছু করতে পারে না, গাধা মেয়ে কোথাকার। অভিদ ধমক শুনে রুহি চুপ করে যায়। জ্যোতি ফ্লোর থেকে উঠে বসার শক্তি পাচ্ছে না। অভিদ জ্যোতির সামনে এসে দাঁড়িয়ে বলে, আজকে মেয়ে বলে তুই ছাড়া পেলি, না হলে আজকে তোর লাশ থাকতো এখানে। ভবিষ্যতে যদি এসব কথা আবার শুনতে পায় না তাহলে সেই দিন তোর শেষ দিন, মাইন্ড ইট। এত মার খাওয়ার পরও জ্যোতির রাগ কমে যায়নি, এখনো রাগে ফুসছে। অভিদ গম্ভীর গলায় বলে, এখন রুহিকে সরি বলো। জ্যোতি হাঁপানো গলায় বলে, সরি? সরি ইজ মাই ফুড। ওর মতো একটা মেয়েকে আমি সরি বলবো? ভাবলে কি করে তুমি? জিহান সামনে এসে ভ্রু কুঁচকে পড়ে, হোয়াট ডু ইউ মিন ভাই ওর মতো? নিজেকে তুই কি মনে করিস, মানে ভিক্টোরিয়া? রুহি তোর থেকে হাজার গুণ ভালো মেয়ে। তোর মতো মেয়ের সাথে রুহির তুলনা করা নিতান্তই বোকামি। রুহি, মিশু, নীলা, রাইমা ওদের মতো মেয়ে হওয়া সহজ ব্যাপার না। সহজ হলে আজকে তুইও ওদের মতো হতি। জ্যোতি হেসে বলে, উফ, তুমি এখন আবার আমাকে জ্ঞান দিতে এসো না। তুমি নিজেই বা কেমন? নিজের ছোট বোনকে অপরিচিত ছেলে হাতে মার খেতে দেখেও চুপচাপ দাঁড়িয়েছিলে, একটা টু শব্দও করনি। জিহান তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলে, কে ছোট বোন? আমার ছোট বোন মারা গিয়েছে অনেক আগেই। তোকে বোন বলতেও আমার ঘৃণা লাগে। আজকে তোকে মার খেতে দেখে না আমার আনন্দ লাগছে। তোকে সমাজে বোন বলে পরিচয় দিতে গেলেও লজ্জাবোধ করি। আর তুই কাকে অপরিচিত ছেলে বলছিস? একটু আগে তো সেই ছেলেটার গায়ে উঠে পড়েছিলি। তুই এত মার খেয়েও নিজের ভুল বুঝতে পারছিস না? আর কি বলবো তোকে? জ্যোতির রাগ জেদ নিয়ে উঠে দাঁড়ায়। রুমে গিয়ে তার লাগেজ এনে বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। হাঁটার শক্তি না থাকলেও কোনো রকমে হেঁটে চলেছে। দরজার সামনে দাঁড়িয়ে আবারও পেছনে ফিরে রুহিকে বলে, আজকে যা হয়েছে সব তোর জন্য হয়েছে। অভিদ তো সবসময় তোর পাশে থাকবে না, তোকে আমি দেখে নেব। অভিদ রুহির সামনে এসে বলে, কে কাকে দেখে নেবে সেটা আমিও দেখবো। এখন বাড়ি থেকে বের হও, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো। যদি কোনো রকমের লেংড়িয়ে বেরিয়ে যায়। যদি যেতেই অভিদ সোফায় বসে রুহিকে বলে, যাও এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো। রুহি চুপচাপ রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা বের করে লেবু হালকা চিনি দিয়ে শরবত বানিয়ে নিয়ে যায়। সবাইকে শরবত দেয়। অভিদ ঢকঢক করে শরবত খেয়ে জিহানকে বলে, সরি ভাই আপনার বোনকে এভাবে মারার জন্য। জিহান হালকা এসে অভিদের কাঁধে হাত রেখে বলে, সরি বলার দরকার নেই। আমার একটু কষ্ট হলেও কি, জ্যোতি অন্যায় করেছে, তার শাস্তি পেয়েছে। জ্যোতির জন্য এটাই ঠিক ছিল, কিন্তু জ্যোতি কোনোদিন শুধরাবে না। জ্যোতি নিজের রাগ আর জেদ নিয়ে থাকবে। বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর আবারও বলে ওঠে, ওইসব ছাড়ো, এখন বলো বিয়ের ডেট ফিক্স হয়েছে নাকি এখনো ফিক্স করছে? রায়হান মুচকি হেসে বলে, সব ফিক্সড হয়ে গিয়েছে। অনি উঠে রুহির কাছে গিয়ে রুহিকে জড়িয়ে ধরে বলে, আমি আমার ভাবিকে অনেক তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি। আচ্ছা ভাইয়া, শপিং করতে কবে যাওয়া হবে? অভি হেসে বলে, 2 দিন পরে শপিং শুরু করবো। সবার দিকে তাকিয়ে বলে, তোমরা সবাই তৈরি থেকো, তোমাদের বোনকে আমি কয়েকদিন পর নিতে আসবো। তখন হাসি মুখে তাকে আমার হাতে তুলে দেবে। নিলয় এক ভ্রু উঁচু করে বলে, হাসি মুখে কি করে আপনার হাতে তুলে দিব? তখন তো সবাই কাঁদবে। বিয়ের পর তো বউ সহ সবাই কাঁদে। নিলয়ের কথায় সবাই হেসে ওঠে। অভিদ, রায়হান, অনি আরও কিছুক্ষণ গল্প করে চলে যায়।
রুহিদের সবার মন খারাপ হয়ে গিয়েছে, তাই সবাই রুমে গিয়ে বসে থাকে। এদিকে আখিল রহমান অফিসে বসে আছে। তার সামনে টেবিলের উপর রুহির ছবি রাখা রয়েছে। আখিল রহমানের ঠোঁটে রয়েছে বাঁকা হাসি। আশিক একটু আগে রুহির সব ডিটেলস দিল। আশিক পাশে দাঁড়িয়ে রয়েছে। আখিলের চেহারা দেখে বুঝতে পারছে ওর মাথায় কোনো প্ল্যান চলছে। আশিক গলা ঝেড়ে আখিলকে বলে, স্যার আপনি কি প্ল্যান করেছেন? আখিল তার চেয়ারে হেলান দিয়ে বসে পড়ে। অভিদের বিয়ে কবে? স্যার জানা গিয়েছে আজকেই বিয়ের ডেট ফিক্সড করেছে সবাই, তা এখনও জানা হয়নি। আখিল গম্ভীর গলায় বলে, জেনে নাও। আর রুহি কখন কোথায় যাচ্ছে সব খবর আমাকে দেবে। আশিক মাথা নেড়ে হ্যাঁ বলে। আজকে অভিদ রুহিরা সবাই শপিং মলে এসছে শপিং করতে। একদিনেই তো আর বিয়ের শপিং ফুলফিল হয় না, আরও অনেক শপিং বাকি রয়েছে। তবে দুদিনের মাঝে আবারও আসা হবে। শপিং শেষ করে সবাই এখন অভির দ্য রয়্যাল ফুড লঞ্চ রেস্টুরেন্টে যাবে। ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, কিন্তু হঠাৎ রুহি বলে ওঠে, আঙ্কেল গাড়ি থামান, গাড়ি থামান। রুহির কথায় ড্রাইভার কাকা ব্রেক করে। অভিদ ভ্রুকুচকে বলে, কি হয়েছে? মাঝ রাস্তায় গাড়ি থামাতে বলছো কেন? রুহি মেকি একটা হাসি দিয়ে বলে ওঠে, মানে আমি ফুচকা খাবো তাই। ওই যে সামনে দেখা যাচ্ছে ফুচকাওয়ালা দাঁড়িয়ে রয়েছে, আপনিও একটু চলুন, আমি ফুচকা খেয়ে চলে আসবো। অভিদ নাক ছিটকে বলে, ছি রুহি, তুমি রাস্তার ফুচকাগুলো খাবে? আমরা তো এখন রেস্টুরেন্টে যাচ্ছি, সেখানে গিয়ে তুমি আরও টেস্টি আর অন্যরকম ফুচকা পাবে, প্লাস অনেক রকম ভ্যারাইটির ফুচকা পাবে। এখানে খাওয়া লাগবে না। রুহি বিরক্তিকর ভাব নিয়ে বলে ওঠে, উফ এমন কেন? একদিন ফুচকা খেলে কিচ্ছু হবে না। অভিদ চোখ ছোট ছোট করে বলে ওঠে, তুমি জানো এসব কি দিয়ে বানায়? রায়হান সেন বলছিল একদিন ফুচকাওয়ালা ময়লা পানি দিয়ে ফুচকা পানি বানাচ্ছিল। এই লোকটাও যে বানাবে না তার কি প্রমাণ আছে? অভিদের এমন কথা শুনে রুহি চুপ হয়ে গেল। অভির কথায় ড্রাইভার আবার গাড়ি চালানো শুরু করে। রুহিকে চুপ দেখে অনি পাশে বসে মিটমিট করে হাসছে। রুহি ময়লা জিনিস শব্দটা পছন্দ করে না। রুহি ফুচকা খেতে চাইলে তার বাবা ফুচকা পার্লার থেকে এনে দেয়। তবে কয়েকবার মিশুর সাথে রাস্তার ফুচকা খেয়েছিল, সেগুলো খেয়ে পেট ব্যথা করলেও রুহি বুঝতো না কেন করছে, তাই আজকেও খেতে চেয়েছে। রুহি বিড়বিড় করে বলে, এই মিশুর সাথে আর কোনো দিন রাস্তায় ফুচকা খাবো না। যতবার খেয়েছি পেট ব্যথা করেছে, তখন বুঝতে না পারে এখন বুঝতে পারছি লার্সি কেন পেট ব্যথা করে। খাড়াও লোকগুলো ময়লা পানি দেয়, ছি। ভাগ্যিস আজকে মাফিয়া ক্রাশটা আমাকে বলেছে, না হয় আজকেও পেট ব্যথা করতো। অনি কান পেতে রুহির কথাগুলো শুনছিল। মাফিয়া ক্রাশ নামটা শুনে অবাক হয়ে গিয়েছে। পরে এটা অভিদের নাম বুঝতে পেরে ফিক করে হেসে দেয়। অনি হঠাৎ করেই হেসে ওঠার কারণ বুঝতে না পেরে অভিদ আর রুহি দুজনে অনির দিকে তাকায়। অনি ওদের দুজনের তাকানো দেখে হাসি থামায়। অভিদদের গাড়ি রেস্টুরেন্টের সামনে থামতেই একে একে সবাই গাড়ি থেকে নামে। সবাই থার্ড ফ্লোরে যায়। ম্যানেজাররা সবাই ওদের সুন্দর করে ওয়েলকাম করে। আজকে আসার কথা ছিল, তাই রায়হান আগে থেকেই বডিগার্ডদের দিয়ে ম্যানেজারকে সব ঠিক করে রাখতে বলেছে। সবাই টেবিলে বসে চারপাশে পরিবেশ দেখতে থাকে। সেই দিনে পরিবেশটা ভালো লাগলেও আজকে আরও সুন্দর পরিবেশ। আজকে অভিদের জন্য আলাদাভাবে সব সাজানো হয়েছে। ওয়েটার অভিদের কাছে আসতেই অভিদ বলে ওঠে, রেস্টুরেন্টে যত রকম ফুচকা রয়েছে সব নিয়ে এসো, হালকা ঝাল দিয়ে, আর আমার জন্য ফ্রুটি ফালুদা। সবাই যার যার খানা অর্ডার করে দেয়। কিছুক্ষণ পর খাবার আসতেই সবাই খাওয়া শুরু করে, কিন্তু রুহি বুঝতে পারছে না কোনটা ছেড়ে কোনটা খাবে। তার সামনে অনেকগুলো করে সব ধরনের ফুচকা রয়েছে। রুহি সবাইকে বলে, তোমরা একটু আমাকে হেল্প করো, আমি এতগুলো কি করে খাবো। অভিদ ভ্রুকুচকে বলে, কেন ওরা খাবে কেন? তুমি সবগুলো শেষ করো। তখন তো রাস্তায় ফুচকা খাওয়ার জন্য গাড়ি থেকে নেমে পড়ছিলে, এখন কি হয়েছে? অভির কথায় রুহি অসহায়ভাবে তাকিয়ে থাকে। রুহির এমন তাকানো থেকে হালকা হেসে অভিদ বলে, আচ্ছা সবাই মিলে খাও। সবাই রুহিকে ফুচকা শেষ করতে হেল্প করে। রুহি শুধু দই ফুচকাটাই খেয়েছে। খাওয়া শেষ করে সবাই বাড়িতে চলে যায়। অভি রায়হান রাত জেগে অনেকক্ষণ কাজ করে নেয়। দুদিন পর থেকে বিয়ের তোড়জোড় শুরু হবে, তখন বেশি কাজ করতে পারবে না, তাই এখন থেকেই কিছুটা কমিয়ে নিচ্ছে। বিজনেস রাজ্যে অভিদ রায়জাদা আর আখিল রহমান দুই শত্রু। অভিদের অন্যান্য শত্রু থাকলেও অভিদ তাদের পাত্তা দেয় না, কারণ তার পথ থেকে শত্রুদের সরিয়ে দিতে সময় লাগবে না। তবে অভিদ আখিলের সাথে এখনও কোনো প্রকার ঝামেলায় জড়ায়নি। অভিদ সবার কালো ব্যবসা নষ্ট করে। যারা এসব করে তাদের সবাইকে অভি শেষ করে দেয়। কালো ব্যবসা শেষ করতে করতেই আস্তে আস্তে অভি মাফিয়া হয়ে ওঠে। অভিদ অল্প সময় তার বিজনেসে অনেক উন্নতি আর নাম করতে পেরেছে। কয়েক বছরের মাঝে সে বাংলাদেশের টপ লেভেলের বিজনেসম্যান হয়ে ওঠে, যার কারণে আখিলের জায়গা কিছুটা হলেও সরে গিয়েছিল আর আখিলের অনেক লসও হয়েছিল। সেই থেকেই আখিল সব জায়গায় অভিদ থেকে বেশি কিছু করতে চায়। আখিল অভিদকে তার পথ থেকে সরানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই সফল হয়নি। আখিলের বিজনেস এখন টপ 3-তে রয়েছে, আর টপ 2-তে খান কোম্পানি, আর টপ অন অভিদ রায়জাদা।
আখিলের মা বাবা কানাডায় থাকে। আখিল নিজেও কানাডায় থাকতো। কানাডায় ছোট থেকে পড়াশোনা করেছে। বাবা যখন সব কাজের ভার আখিলের হাতে দেয় তখন থেকে আখিল বাংলাদেশে আসে, তার বাবা মা কানাডায় চলে যায়। আখিল ছোট থেকে এক রেখা জেদি টাইপের ছিল। আখিলের যা পছন্দ হয় সেটা তাকে দিতেই হয়। আর অভিদ ছোট থেকে ফুপির কাছে বড় হয়েছে। ভীষণ রাগী একজন মানুষ, আপন মানুষ ছাড়া আর কারোর সাথে হেসে কথা বলে না। অভিদের আপন বলতে ছোট বোন অনি, রায়হান, ফুপি, ফুপির ছেলে, হাজব্যান্ড। ফুপি অনি সহ তার পরিবার নিয়ে আমেরিকায় থাকে। ফুপির হাজব্যান্ড আমেরিকান সিটিজেন। অভিদ অনি ছোট থেকে বাংলাদেশে থেকেছে। অভিদ কলেজ শেষ করে তার বাকি পড়ালেখা শেষ করতে লন্ডনে গিয়েছিল। আর অনির তখন 14 বছর ছিল, তাই অনিকে তার ফুপির কাছে পাঠিয়ে দিয়েছিল। অভিদ লন্ডন থেকে এসে বিজনেস শুরু করে রায়হানকে নিয়ে। আজকে রুহি অভিদের গায়ে হলুদ। অভিদের কথা অনুযায়ী আজকে হলুদের অনুষ্ঠান রুহিদের বাড়িতে একসাথেই হচ্ছে। রুহিদের বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে হলুদের জন্য। রুহির বাবা, চাচা, ফুপিরা সবাই রুহিকে নিজের মেয়ের মতো ভালোবাসে। রুহির বাবা তার বড় মেয়ের বিয়েতে সব সুন্দর করে করার চেষ্টা করছে। বিয়েতে রুহির চাচা ফুপিরাও তার বাবাকে সাহায্য করছে। সেদিন জ্যোতির ঘটনা শোনার পর জ্যোতির মা বাবা খুবই লজ্জিত আর অপরাধবোধ সবার কাছে ক্ষমা চায়। রুহির বিয়েতেও আসতে চায়নি, তবে রুহি আর অভিদ গিয়ে দুজনকে বুঝিয়ে সুঝিয়ে ব্ল্যাকমেল করে নিয়ে আসে। রুহিদের বাড়িতে মেহমানি গিজগিজ করছে। রুহি অভিদের গায়ে অনুষ্ঠানের জন্য বাড়ির সামনের বাগানে বড় করে স্টেজ করা হয়েছে। অভিদরা এখনো আসেনি। মেয়েরা এখনো সাজগোজ করছে। রুহিকে সাজানোর জন্য পার্লার থেকে কয়েকজন মেয়ে এসছে। রুহির সাজা এখনো কিছুটা বাকি রয়েছে, তবে পার্লারের মেয়েরা বাকিদের সাজানো শেষ করে দিচ্ছে। তাই রুহি খাটে হেলান দিয়ে বসে আছে আর মোবাইলে অভির সাথে মেসেজে কথা বলছে। এতদিনে অভি আর রুহির সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছে। রুহির মনেও অভিদের জন্য আলাদা অনুভূতি জন্ম নিচ্ছে। রুহি অভিদের সাথে সামনে কথা না বললেও রাত শেষে অভিকে নিয়ে হাজারো স্বপ্ন দেখে। সারাদিন অভিদের ফোন আর মেসেজের অপেক্ষায় থাকে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। রুহি অভিদকে মেসেজ করছে আর মিটমিট করে হাসছে। রুহি সাধারণত মেসেজে কথা বলে না, তবে এখন বলছে। রুহির সামনে বসে আছে নীলা। অনেকক্ষণ হলো এখানে বসে আছে। নীলা ভ্রুকুচে ছোট ছোট চোখে রুহির দিকে তাকিয়ে আছে। রুহিকে শুধু শুধু হাসতে দেখেনি কখনো, তবে এখন মোবাইলে তাকিয়ে কিসের জন্য হেসে যাচ্ছে সেটা বুঝতে পারছে না। এতক্ষণ কথা না বললেও এখন আর নিজেকে আটকাতে পারলো না নীলা। রুহির দিকে তাকিয়ে বলে ওঠে, তুই মোবাইল দিকে তাকিয়ে বারবার হাসছিলি কেন? নীলার কথায় রুমের সবাই রুহির দিকে তাকায় আর রুহি থতমত খেয়ে হাত থেকে মোবাইল রেখে বলে, কই হাসছি, চোখে বেশি দেখিস নাকি? নীলা কোমরে হাত দিয়ে বলে ওঠে, এই তুই মিথ্যে কথা বলছিস কেন? আমি স্পষ্ট দেখলাম তুই মিটমিট করে হাসছিলি। রুহি মেঘি রাগ দেখিয়ে বলে, চুপ, বেশি কথা বলিস তুই। আর কোনো কাজ নেই তোর না? যা বাইরে যা। রুহির কথায় নীলা মুখ ফুলিয়ে বসে থাকে। মিশু এসে নীলার কাঁধে হাত রেখে বলে, থাক নীলা, মন খারাপ করিস না। আমাদের রুহি বিবির কালকে বিয়ে। আজকে তো আমাদের দুলা ভাইয়ের সাথে কথা বলবে আর মিটমিট করে হাসবে, তাই না? নীলা হেসে রুহির দিকে তাকিয়ে বলে, ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা সরি তোকে ডিস্টার্ব করার জন্য। রুহি মুখ ফুলিয়ে তাকায় ওদের দিকে। ওরা হিহি করে হেসে রুম থেকে বেরিয়ে যায়। পার্লারের মেয়েটা এসে আবার রুহিকে সাজানো শুরু করে। অভিরে এসে পড়েছে। অভিদের সব গেস্ট এসে স্টেজের কাছে চলে যায়। অভির ফুপির হাজব্যান্ড ছেলেও দুদিন আগে অভিদের বিয়ের জন্য এসছে। অভির ফুপি আর ফুপা রুহির বাবা মায়ের সাথে কথা বলতে যায়। অভির পেছনে 6-7 জনের মতো বডিগার্ড আর সাথে রায়হান, অনি আর ফুপির ছেলে তুষার চৌধুরী। তুষারের পড়ালেখা শেষ 1 বছর আগে, এখন বাবার ব্যবসায় বসছে। অভির সাথে অনেকে এসে কথা বলছে আর অনি অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। ওদের এই অসহায়তা দূর করতে ওদের কাছে নীলা, মিশু, রাইমা, নিলয়, জিহান সবাই আসে। মিশু, নীলা, রাইমা এসে অনিকে জড়িয়ে ধরে। অনি হাসি মুখে বলে, তোমাদের দেখতে অনেক সুন্দর লাগছে। রাইমা হেসে বলে, তোমাকেও কম সুন্দর লাগছে না। আচ্ছা ভাইয়া কোথায়? অনি নিঃশ্বাস ছেড়ে বিরক্তিকর ভাবে বলে ওঠে, আর কোথায় থাকবে, সবার সাথে কথা বলছে। নিজের গায়ে হলুদে আসছে নাকি অফিসের কাজে আসছে সেটাই বুঝতে পারতেছি না। মিশুরা সবাই হেসে ওঠে অনির কথায়। এদিকে মিশু বুঝতেই পারছে না তার এই মারাত্মক গ্রুপ দেখে তাকে কেউ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে। মিশু হলুদ গোলাপি মিশ্রণের শাড়ি পরেছে, চুল সামনে দিয়ে ডিজাইন করে বেঁধে ছেড়ে দিয়েছে। রায়হান অপলকভাবে তাকিয়ে আছে মিশুর দিকে। মিশু, নীলা, রাইমা, অনি আরো কয়েকজন কাজিনের একই রকম সাজ হলো। রায়হানের কাছে মিশুকে অন্যরকম লাগছে, তবে বুঝতেই পারছে না কেমন লাগছে। রায়হান আনমনে বলে ওঠে, অপূর্ব লাগছে তোমাকে। রায়হানের কথা তুষার ছাড়া আর কেউ শুনতে পায়নি, কারণ সবাই কথা বলতে ব্যস্ত। তুষার রায়হানের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই বুঝতে পারে রায়হান মিশুকে বলছে। তুষার ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে দুজনের দিকে। তুষার রায়হানকে ফিসফিস করে বলে ওঠে, ভাইয়া আসতে বলো, কেউ শুনে ফেলবে।
তুষারের কথা রায়হানের হুঁশ আসে। রায়হান চোখ বন্ধ করে নিজের মাথায় গাঁটটা মারে। কথা বলতে বলতে রাইমার চোখ তুষারের দিকে পড়ে রাইমা অনিকে বলে, আপু উনি কে? অনি বিরক্ত হয়ে বলে, উফ সরি, ভুলেই গেছি পরিচয় করিয়ে দিতে। উনি হচ্ছে তুষার ভাইয়া, পুপির ছেলে। অনি সবাইকে তুষারের সাথে পরিচয় করিয়ে দেয়। অভি সবার সাথে কথা বলতে বলতে একসময় সুযোগ পেয়ে সেখান থেকে সরে আসে। স্টেজের সামনে একটা টেবিলের উপর হলুদ রাখা রয়েছে। হলুদের জন্য সব সাজিয়ে টেবিলের উপর রাখছিল। অভিদ গিয়ে সেখান থেকে কিছুটা হলুদ হাতে নিয়ে নেয়। সবাই বাইরে এসে পড়েছে। অভিদ সবার চোখের আড়ালে বাড়ির ভেতরে যেতে থাকে। রুহির রুমের সামনে এসে চারপাশে থেকে দরজা খুলে দেখে নেয় ভেতরে কেউ আছে নাকি। ভেতরে পার্লারের মেয়েদের দেখে অভিদ রেগে সোফায় বসে পড়ে। কিছুক্ষণ পরে পার্লারের মেয়েরা বের হতেই অভিদ ধুপধাপ করে রুমের ভিতরে ঢুকে যায়। ভেতরে গিয়েই অভির পা আটকে যায় রুহিকে দেখে। অভি এক পা করে সামনে এগিয়ে রুহির পেছনে গিয়ে দাঁড়ায়। রুহি আয়নার সামনে দাঁড়িয়ে লেহেঙ্গার দোপাটা ঠিক করছিল। আয়নায় অভিদের প্রতিছবি দেখে রুহি পেছনে ঘুরে তাকায়। অভিদকে দেখেই রুহির চোখ স্থির হয়ে যায়। ফর্সা গায়ে হলুদ গোলাপি শেরওয়ানি, রিচ ওয়াচ, সিল্কি চুলগুলোর কিছু চুল কপালে পড়ে আছে। এক কথায় অত্যাধুনিক সুদর্শন পুরুষ। হাজারটা মেয়ে যাদের স্বপ্নের ক্রাশ, সেই পুরুষটাই হবে তার একমাত্র স্বামী। স্বামী তো একমাত্রই হয়। কালকে কবুল বলার পর থেকে তার রাখা মাফিয়া ক্রাশ নামটার সাথে আরেকটা শব্দ যুক্ত হবে, মাফিয়া ক্রাশ বর। এসব ভেবে রুহি মুচকে হাসি দিল। রুহির এই হাসি তার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলল। অভিমুগ্ধ চোখে রুহিকে দেখছে। রুহির হলুদ গোলাপি মিশ্রণের লেহেঙ্গা, পারফেক্ট সাজ, মেহেদি রাঙা হাত, ফুলের গয়না, সব মিলিয়ে তার স্বপ্নের রানী। অভিদ তার ভাবনা থেকে বেরিয়ে আসে রুহির কথায়। কিছু বলবেন আপনি? অভি বাঁকা এসে রুহির দিকে এগিয়ে আসতে থাকে। রুহি বুঝতে পারছে না হঠাৎ অভি তার দিকে এগিয়ে আসছে কেন। অভি এগিয়ে আসতে আসতে রুহির একদম কাছে এসে দাঁড়ায়। দুজন একে অপরের নিঃশ্বাস অনুভব করতে পারছে। অভি তার হলুদ মাখা হাতটা রুহির কোমরে স্পর্শ করে। হঠাৎ ঠান্ডায় স্পর্শ পেয়ে রুহির সারা শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। রুহি খিচে চোখ বন্ধ করে নেয়। রুহির হৃৎপিণ্ড অসম্ভবভাবে লাফাচ্ছে, হৃদস্পন্দন হচ্ছে। অভি রুহির কোমরে হলুদ লাগিয়ে রুহিকে কাঁপতে দেখে বাঁকা হাসে। রুহির গালে চুমু দিয়ে দূরে সরে আসে। গালে স্পর্শ পেয়ে রুহি ঠাস করে চোখ খুলে ফেলে। অবাক হয়ে গালে হাত রেখে অভিদের দিকে তাকায় সে। অভিদ বাঁকা হেসে বলে, আমার বউকে হলুদ লাগাতে এসেছিলাম, কাজ শেষ। বলেই হেসে রুম থেকে বেরিয়ে যায় অভিদ। রুহি এখনো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মিশুরা রুহিকে নিতে এসে রুহিকে এভাবে দাঁড়িয়ে থেকে বলে ওঠে, কি রে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? মিশুর কথায় রুহি হালকা হেসে বলে, এমনি। মিশু হেসে বলে, ও চল, এখন হলুদ শুরু হবে। রুহি বলে মিশুদের সাথে চলে গেল। দুজনের পরিবার দুজনের হলুদ পর্ব সুন্দর করে শেষ করে। হলুদ অনুষ্ঠান শেষের পরে অভিরে খাওয়া দাওয়া করে চলে যায়। সবাই যেতেই মিশুরা রুহিকে ফ্রেশ হওয়ার জন্য রুমে নিয়ে এসে নিজেরা চলে যায়। অভিদ বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে অনেকক্ষণ পর রুহির ফোনে কল করে, কিন্তু কয়েকবার রিং হওয়ার পরও কলটা কেটে যায়। অভিদ চিন্তিত হয়ে বলে ওঠে, রুহি ফোন ধরছো না কেন? রায়হান হেসে বলে, হাই রে বউ পাগল, ব্যস্ত আছে হয়তো তাই ধরেনি, একটু পরে আবার ট্রাই করে দেখ। অভিদ মাথা চুল টেনে বলে, হতেও পারে, তবে আমার কেন জানি অনেক চিন্তা হচ্ছে, ভালো লাগছে না। রায়হান হেসে আবারও তার কাজে মনোযোগ দেয়। কিছুক্ষণ পরে অভিদ আবারও রুহির ফোনে ট্রাই করে দেখে, কিন্তু এবারও রুহি ফোন রিসিভ করে না। এবার রায়হান চিন্তায় পড়ে যায়। রায়হান উঠে অনির কাছে যায়। অনির কাছে গিয়ে বলে, অনি তোর কাছে মিশু, নীলা, রাইমা ওদের কারো নাম্বার আছে? অনি আর তুষার দুজনে রুহিকে নিয়ে কথা বলছিল। রায়হানের প্রশ্ন শুনে অবাক হয়ে বলে, হ্যাঁ আছে তো, কিন্তু তুমি কি করবে? রায়হান মোবাইল বের করে বলে, রুহি ফোন ধরছে না অনেকক্ষণ ধরে, অবিদ চিন্তা করছে, তাড়াতাড়ি নাম্বার দে। অনি তার ফোন থেকে মিশু আর নীলার নম্বর দেয়। রায়হান দৌড়ে অভির কাছে গিয়ে বলে, অভি, মিশু, নীলার নাম্বার এনেছি, ওদের ট্রাই করে দেখ। অভি নম্বর নিয়ে মিশুকে ফোন করে। মিশু রাইমার রুমে বসে কিছু নিয়ে কথা বলছিল। তখন অভির ফোন দেখে অনেকটাই অবাক হয়। ফোনটা রিসিভ করে মজা করে বলে, আরে ভাইয়া, আপনি আমাকে ফোন করলেন যে? বউয়ের সাথে কথা শেষ বুঝি? অভি রুমে পায়চারি করতে করতে বলে, রুহি তো ফোন ধরছে না, 1 ঘন্টা ধরে ফোন করছে, একটু রুহিকে বলো ফোনটা রিসিভ করতে। মিশু অবাক হয়ে বলে, রুহিকে তো রুমে ফ্রেশ হতে পাঠিয়েছিলাম, আমি দেখে আসছি, আপনি হোল্ডে থাকুন। অভি নিঃশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে তাড়াতাড়ি যাও, আর ওকে বলো আমার ফোনটা যেন রিসিভ করে। ওকে ভাইয়া। মিশু ফোন কেটে রুহির রুমে যায়, কিন্তু রুহির রুমে গিয়ে রুহিকে পেল না। মিশু, নীলা, রাইমা, জিহান, নিলয়কে নিয়ে পুরো বাড়ি খুঁজে কিন্তু কোথাও পায় না। মিশু আবারও অভিদকে ফোন করে। অভিদ কল রিসিভ করতে ভয়ে ভয়ে বলে, ভাইয়া রুহিকে পুরো বাড়িতে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। অভি হালকা চেঁচিয়ে বলে, হোয়াট? রুহি কোথায় গিয়েছে? জানি না ভাইয়া, রুহিকে আমরা কোথাও পাচ্ছি না। রুহির কোথাও যাওয়ার কথাও না, আর গেলে আমাদের বলে যেত। মামুনি আঙ্কেলকে বলিনি, চিন্তা করবে বলে।
অভিদ 2 চোখ আঙ্গুল দিয়ে চেপে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, ওকে, আমি রুহিকে খুঁজছি। আর তোমরা আঙ্কেল আন্টিকে এখন কিছু বলো না। তোমরা স্বাভাবিক থাকো, রুহিকে যদি খুঁজে পাও তাহলে আমাকে সাথে সাথে ফোন করবে, বুঝেছো? ঠিক আছে ভাইয়া, আপনি রুহিকে খুঁজুন, আমরা এই দিকটা দেখছি। কথাটা বলেই ফোনটা কেটে দেয়। মিশু সবাইকে অভিদের কথা বলে শান্ত থাকতে বলে। রায়হান অভিদকে বলে, কি হয়েছে? অভিদ রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, রুহিকে কেউ খুঁজে পাচ্ছে না, তাড়াতাড়ি চলো, ওকে খুঁজে বের করতে হবে। রায়হান অবাক হয়ে অভির পেছনে দৌড়ে যায়।